আপনারা? কে আপনারা? বাবা না না কোথাও চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি মহারাজ অনেক গভীর জঙ্গল থেকে শোনা যায় শিয়াল কুকুরের ডাক। আমার প্রতিমাকে দেখেছো? বলো বলো না গো, আমরা তোমাকে সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আমার একমাত্র প্রতিমাকে কেউ দেখেছো? প্রতিমা শুনতে পাচ্ছ তার কোনো রক্ত আর এই বুক ফাটা না, কেউ দেখেনি, কেউ দেবে না তার সন্ধান। ওরা প্রতিমা নিজুম রাতে এত চিৎকার চেঁচামেচি কেন? বাবু আমার মেয়ে খালি খুঁজতে বেরিয়েছি বাবা, আমার মেয়েকে আমি খুঁজতে বেরিয়েছি। কি হয়েছে আপনার মেয়ের? মেয়ে মানে প্রতিমা? কোথায় গেছে? দিদিতে জয়ন্ত গিয়েছিল আর রাস্তা থেকে একদল গুন্ডা তাকে জোর করে ধরে নিয়ে চলে গেছে। একদল গুন্ডা? এই পলাশনগর মুখে একদল গুন্ডা? না না কাকা, এ ভালো কথা নয়। আমি ধর্মদাস চৌধুরী বলছি। হ্যাঁ শুনুন অফিসার, আমার যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওই কাজল দিঘির ধারে তাড়াতাড়ি চলে আসবেন ফোর্স নিয়ে। আমার মেয়েকে আমি খুঁজে পাবো তো বাবা। প্রতিমা 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 কোথায় ছিলিস? কারা তোকে ধরে নিয়ে গেছে? এত বড় সর্বনাশ কে করে? কি বলছিস মা? ওই চৌধুরী বাবু। তুমি বুঝতে পারছো না কাকা, ওই শয়তানদের ব্যাপারে প্রতিমা আমায় কিছু বলতে চাইছে। হ্যাঁ বল মা বল। চৌধুরী বাবু যখন আছে তোর উপর যে অন্যায় অত্যাচার করেছে এর উপযুক্ত প্রতিকার করবে। হবে না বাবা, হবে না। এর উপযুক্ত প্রতিকার কোনোদিন হবে না, কারণ ওই জানোয়ারটা তার বাগান বাড়িতে। বাগান বাড়িতে? মানে জানোয়ারগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে? শয়তান! বেশ বেশ, যেখানে এই শয়তানগুলো লুকিয়ে থাকো তারা ওই কিছুতেই রেহাই পাবে না। এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। এবারটা আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। আপনি শুধু বলুন দেবা কারা এই অন্যায় করেছে। বলবেন না স্যার, ওই একদল গুন্ডা এই সন্ধ্যাবেলায় এই সুদেব কাকার মেয়েকে ওই জোর করে তুলে নিয়ে গেল। ওই জানোয়ারগুলোর জন্য এই গ্রামের মান সম্মান একদম সব ধুলোর সঙ্গে মিশে গেল। আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার, আমি যখন এসে গেছি। হ্যাঁ ভাই 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 আপনাকে তো কোথায় ধরে নিয়ে গেছিল ওরা? হ্যাঁ সে কথা বলার মতো কি মনের অবস্থা আছে স্যার? আমি বলছি শুনুন, ওই শয়তানগুলো আমার বাগান বাড়ি দিয়ে ঢাকা দিয়েছে। আইসি আচ্ছা, তুমি তাদের কাউকে চিনতে পেরেছো? পেরেছি স্যার, আমি চিনতে পেরেছি। কেন পারবো না? সেই শয়তানটা
গ্রামেই সে আছে সেটা দারোগাবু বুঝতে পেরেছে। আমি সব বুঝতে পেরেছি স্যার। সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে গ্রেপ্তার করে আমি তাদের বুঝিয়ে দেবো বাঘে ছুলে 18 গা, পুলিশ ছুলে 36 গা। হ্যাঁ তাহলে দেরি করবেন না স্যার। আমার এই স্বপ্ন দিয়ে গড়া এই পলাশডাঙ্গা রক্ষা করার ভার আপনি আমার উপরে ছেড়ে দিন। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে এই সন্তানগুলোকে অ্যারেস্ট করি, তারপরে আপনার মেয়ের কথা ভাবা যাবে। দারোগা বাবু চলুন মিস্টার চৌধুরী, নমস্কার। নমস্কার। ছি 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 ছি, এক কত মেহনতি করে এই পলাশডাঙ্গাকে ওই খেতাব নির্মম কাম বলে ঘোষণা করলাম, আর ওই কয়েকটা শয়তানের জন্য। হ্যাঁ যাক কাকা, তুই প্রতিমাকে নিয়ে বাড়ি যাও। যাচ্ছি, চল মা, চল চল। না আমি যাব না, আমি যাব না। তবে যাবার সময় আমি শুধু ওই মাননীয় মহাপুরুষকে একটা কথা বলে দিতে চাই, আমি তোমাকে প্রণাম করে যাব শয়তানের ধর্মদাস চৌধুরী। আমাকে প্রণাম করতে হবে না, তোমার পরম গুরুজন বাবা আছে, বাড়িতে গিয়ে তাকে প্রণাম করো। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো, কিন্তু তার আগে তোমাকে বলে যাই দুপে জানোয়ার। ব্যাস ওইখানে ফুল স্টপ। সুদেব কাকা, প্রতিমা বড় আপসেট হয়ে পড়েছে, ওকে কি আমি দু চার কথা বুঝিয়ে বলবো? না নারী শয়তান না, তোর মতো জানোয়ারের কথা আমি কিছুতেই শুনতে চাই না, কিছুতেই না। তা বললে কি হয় সোনা? তোমার বাবার মুখে শুনলে না, আমি এই গ্রামের মাথা, সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি যে তোমার ওই আচরণে বেঁধে দেবো। এসো। না না, আমাকে ছেড়ে দে শয়তান। তুমি আমার কথা মতো চললে তোমার এই গরিবে আসা সন্তানের বাবাটাও না, তোমার মুখ তো পড়বেই, আর তোমার বাবার গলায় আমার ওই শান্তিপ্রিয় ছেলের দল আস্তে করে ছুরিটা টেনে দেবে। তাই নাকি? হ্যাঁ, ছুরিটা টেনে দেবে। ছেড়ে দে আমাকে শয়তান, ছেড়ে দে। আমি তোমাকে কথা দিয়েছি, ওই জানোয়ারগুলোকে আমি সাহায্য করবো। এত তোলা হতে হবে কেন সুন্দরী? কাকা বড় আপসেট হয়ে পড়েছে, ওকে নিয়ে আপনি বাড়ি যান। আর বাড়িতে বাবা, তাই যাচ্ছি, চল মা, চল চল চল। না আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না, আমি এর শেষ থেকে তবেই ছাড়বো। দেখলেন তো কাকা, যা বললাম ঠিক তাই, প্রতিবার মাথাটা খারাপ হয়ে গেছে। না নিয়ে গিয়ে একজন ভালো ডাক্তার দেখাবে। হ্যাঁ ভালো কথা। এই নাও কাকা, প্রতিমাকে ডাক্তার দেখাবার জন্য এই 1000 টাকা রাখো। চৌধুরী বাবু, আপনি কি চৌধুরী বাবু? ভগবান এই তোমাদের মতো গরিব মেহনতি মানুষদের সকল বিপদের স্থান কর্তা। হ্যাঁ যাক সে কথা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, ওদিকে যা ব্যবস্থা করার। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। ওই প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের ওই গামছা পরিয়ে গামলা চড়িয়ে আমি ওই নদী পার করি। শুয়োরের বাচ্চা। কি বললে? শুয়োরের বাচ্চা? না 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 না,
ও কথা বলে সমাজে লজ্জা দেবেন না, কারণ তারা আমার চেয়ে অনেক ভদ্র। বিশ্বাস করুন, আমি মানুষের বাচ্চা। এই বন্য পশুর চেয়ে নিজ কাজ করে। জানেন তো, বাঘ বাঘের মাংস খায় না, কুকুর কুকুরের মাংস খায় না, মানুষ মানুষের মাংস খায়। আর দিন দুপুরে মানুষকে খুন করে তার লাশ গায়েব করে দেয়। আর মা বোনেদের মুখে দেয় শীতের সিঁদুর, মা বোনেদের কোলের শিশু করে হত্যা। সেই মানুষের রক্ত বীজ আমার শরীরে বলছে, তাই অন্যায় অধর্ম লোভ লালসা দিয়ে পৃথিবীতে তার আমার ওই পরিপূর্ণ ভণ্ডবেগ ধরন্ত ফসিল। আজ খাওয়াটা যা জমবে না, বর্ষাকালের পুঁটি মাছ, পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর সেই পেট ভর্তি ডিম আমার হাতে। মা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মাছগুলো যে ছটফট করছে। মাছগুলোর চেয়ে মনে হচ্ছে তুই বেশি ছটফট করছিস। কেন মা? কেমন করে হাঁক ডাক করছিস, মনে হচ্ছে এরা বাড়িতে ডাকাত পড়েছে। তুমি আমাকেই দেখলে মা, তুমি মাছগুলো দেখলে না? ওই দে দেখি। ও মা, হ্যাঁ রে, সাত সকালে এতগুলো মাছ পেলি কোথায়? আর কেন বলো মা, আমি মাঠে যাচ্ছিলাম, আচ্ছা। হঠাৎ দেখি মতি ছিলে কালাল কালাল বউ মাছ ধরছে। আমাকে দেখি কালার বউ মাছগুলো দিতে তুই নিয়ে চলে এলি। হ্যাঁ রে, তোর লজ্জা করলো না? ওরা যে গরিব মানুষ। সেই জন্যই তো আমি পারলাম না মা। ওরা যে সেই মানুষ, ওদের সততার নিষ্ঠার গুণে শুধুই পলাশ ডাঙ্গা নয়, সারা বাংলার মানুষের মুখে ফোটায় তৃপ্তির হাসি। আর সেই হাসিটা তুই কেড়ে নিলি, তাই তো? তুমি বলছো মা? ঠিকই বলছি। বলি ওদের পরিশ্রমের ফসলটা এনে আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু এই মাছটা বিক্রি করে ওদের যে সংসার চলতো, তুই কি একবারও ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের ভাতের হাঁড়িটা উনুনে চড়বে কিনা? তাইলে তো ঘরে ঠাকুর দেবতার পূজা বন্ধ করে বৈশাখে হয় গো মাঠান। কদম কালা জানো মাঠান, আমার বউটা বেজাই মুখ্য, লেখাপড়া শিখে নাই, তাই এতদিন ভাগে ভগবান ভেবেছি। তাকে সামনে পেয়েও একটা মাছগুলো পূজা করে দিয়েছে। কিন্তু তোদের মুখের গাছটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি? না হয় তাই রইব ঠাকমা। এই যুগের হাজার হাজার মানুষ না খেয়ে ভগবানের দয়ায় বেঁচে থাকে, এটা পূর্ণভাবে বলে। আর আমরা যে ভগবানের দয়ায় দুবেলা দু মুঠা খেয়ে বেঁচে আসি মাঠান। কদম না কদম, তোদের এই সততা নিষ্ঠার গুণে, পরিশ্রমের গুণেই ওগুলো তো তোরই দয়া রে দা ঠাকুর, তোরই দয়া। কিন্তু আমরা সেই কৃষ্ণ ঠাকুর যে ভগবানের দয়ায় ভগবান হয়ে ভক্ত শুধু আমার পায়ে তুলে ধরে দেয়। চুপ কর, তুই চুপ কর। আমি চুপ করে যাবো না ঠাকুর। এই মাছগুলি তোমাদের অসুবিধার কারণ করে, তাহলে ফিরাই দাও কেন মাঠান, ফিরাই দাও। ওগুলো নিয়ে না কদম না, ভক্তের চোখের জলে দেয়া অর্ঘ্য ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না রে কদম। মাঠান মাঠান ওরে, তোরা যাবার আগে ভালো করে শুনে যা, তোদের অনেক কষ্টে ধরা এই মাছগুলো রান্না করে তোদের এই ভগবানের মুখে আমি তুলে দেব। সত্যি মাঠান, তোর মতো দেবী পেদিমে মা যদি না থাইতো না, তাহলে আমাদের দা ঠাকুর কোনদিন ভগবান ওদি পারতো না রে, পারতো না। তবে আর কি, তোরা ফিরে গিয়ে উপোস থেকে বাড়িতে শুধু ভগবান ভগবান বলে চিৎকার কর। তারপরেও যে তোর জেলা করতে পারবো না, তুই যে রক্ত রক্ষা করবো বলে কি রেখেছিস? কালাচাঁদ, এই সবচেয়ে থাকে ঠাকুর ফল ফুল তুলসীর সঙ্গে চায় ভক্তের চোখের জল। আর কোনো কিছু না পেয়েছে আমাদের বুক দিয়ে আগলে রেখেছে আমাদের এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবান। সেই ভগবানকে জানে যায় তোর নাম পেনলাম পেনলাম। আয় কদম চলে আয়। থাক কদম থাক, থাকবে ভাই, থাক না থাকো, যা তোর এবার বাড়ি যা। এরপরেও কি তুমি বলবে মাছগুলো নিয়ে কেন এলাম? না বাবা, আর বলবো না। ওরে, এমন ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারিও সাজতে হয়, তাতে
মর্যাদা ম্লান হয় না রে বাবা। এ তোমার ভুল ধারণা মা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য না পায়। তার মানে কি বলতে চাইছিস তুই? কি আর বলবো মা, আমি একটা ভালো চাকরির অফার পেয়েছি, কিন্তু তারা 2 লাখ টাকার ডোনেশন চাইছে। তার মানে তুই কি বলতে তাই চাইছিস? দাদা যদি টাকাটা না না সৌরভ, আমি গরিব চাষি হতে পারি, কিন্তু আমার ভাই 2 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাবে এটা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু দাদা, এই বর্তমান যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না। তাহলে কি তোর শিক্ষার কোনো মূল্য নেই? তা কেন হবে? তবে বর্তমান যুগে বর্তমান যুগে যদি তুই সব কিছু পরিবর্তন হয়ে থাকে, তাহলে আজ থেকে 20 বছর আগে তুই মাকে মা বলে ডাকতিস, আজ তুই তাকে কি বলে ডাকবি বলতে হয়? বলো খোকা, তোর দাদার কথার উত্তর দে। ও কথার উত্তর আমার জানা নেই মা। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই, আমাকে লেখাপড়া শিখিয়েছিলে কেন? মানুষের মতো মানুষ হয়ে তুই শক্ত হাতে হাল ধরবি বলে। তাহলে আমি এখন কি করব? তুই শক্ত সোনার বাংলার সোনার ছেলে হয়ে তুই চাষাবাদ করবি, তোর শিক্ষা দিয়ে সোনার ফসল ফুলিয়ে সোনার ফসল ঘরে তুলে আনবি। না, না মানে? আমি লেখাপড়া শিখেছি, তাই আমার ব্যক্তি স্বাধীনতা আমি কাউকে হাত দিতে দেবো না। সৌরভ, তার মানে তুই কি বলতে চাস? চাকরি চাকরি? তার মানে তুই 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে চাস? আমার শিক্ষার উপযুক্ত চাকরি আমি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে 7 মহলার অট্টালিকা হয়তো তুমি বানাতে পারবে মেজদা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না। কেন? তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে। কারণ চোরা পথে রোজগার করে ধনী লোক হওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না। হ্যাঁ, তোরও ঠিক কথাই বলেছে বাবা। তুই ওইসব চিন্তা মন থেকে মুছে ফেল বাবা। না মা না, আমার সিদ্ধান্ত আমি অটল। কারো ছেদকতা বিশ্বাস করে তাই নাকি? তাহলে তাকিয়ে দেখো এই সুজলা সুফলা পলাশডাঙ্গা গ্রামের দিকে। এই গ্রামের অনেক মানুষই 2 নম্বরই ধান্দা করে বড়লোক হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকায় কেউ এক বিন্দু সুখ কিনতে পারেনি। সেই জন্য তো আমি তোকে বলছি রে সৌরভ, কি বাঁচতে গেলে মানুষের অনেক অর্থের প্রয়োজন, কিন্তু যেখানেই অর্থ বেশি সেখানেই অনর্থ বেশি। আচ্ছা, ওসব কথা এখন থাক। তা হ্যাঁ রে, বলছি এই 3 দিন তুই কোথায় ছিলি বাবা? জানি না, যাও। হ্যাঁ রে, রাগ করছিস কেন? তুই মাঠে যাসনি বলে তোর দাদা নাই 2টো কথা বলেছিল, তাই বলে তুই ঘরে ফিরবি না, না খেয়ে না দে এই 3 দিন কোথায় ছিলি বাবা? সে কথা নিজের মুখে কি করে বলবে মাসিমা? সে কথা না হয় আমি ওনার হয়ে বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার সেই মধুর নিশি যাপনের কথা মনে পড়েনি? তবে কি 3 দিন আগে সৌরভ এই গ্রামে এক চাষির মেয়েকে চাষির মেয়েকে জোর পূর্বে তুলে নিয়ে গিয়ে? মিথ্যে কথা। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার দাদা কখনো এরকম হীন কাজ করতে পারে না। কি পারে আর কি না পারে সেটা আপনার দাদাই ভালো জানে। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সুদেব রায়ের মেয়ে প্রতিমাকে ধর্ষণ করা অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। কিন্তু প্রতিমাকে তো মেজদা ভালো, আগামী দিনে বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে এসে থানায় অভিযোগ জানালো কেন? কেন যে সৌরভ বাবু শাস্তির চেয়ে কান্নায় ভেঙে বলল? নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, নইলে প্রতিমা এত বড় মিথ্যে কথা বলতে পারে না। তবু তো বলেছে, এটা জীবন্ত সত্য। না না না, আপনাদের কথা ভুল হচ্ছে দারোগা বাবু। কিছুদিন পরেই যে আমাদের বাড়ির বউ হয়ে আসার কথা, সে কথা নিরাশার বালুচারে হারিয়ে গেছে রবি বাবু। না না, হয় না, হতে পারে না। যে প্রতিমাকে আমি মেয়ের মতো ভালোবাসি, এই বাড়িতে যার লক্ষ্মীর আসন পাতা আছে, সে কখনো আমার ভালোবাসা, স্নেহ, মায়া, মমস্যার সঙ্গে এত বেইমানি করতে পারে না। সব পারে মাসিমা, সব পারে। বর্তমান যুগে যুবতী নারীর সঙ্গে বিষাক্ত কাল্লাগিনী যেন তফাৎ নেই। দারোগা
তবুও বলছি প্রতিমা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে আদালতেই প্রমাণ হয়ে যাবে। এখন চলুন সৌরভ বাবু। মেজদা, সৌরভ, গৌরব সত্যি কি? না, এ কথা আজ তোমার মুখে, তুমি অবিশ্বাস করলে না দাদা যে তোমার আর ভাই যাই করুক আমার হিংকার সে কখনো করতে পারে না, কখনো করতে পারে না। বিশ্বাস তো করি রে ভাই, তোদের বিশ্বাসই তো আমার একমাত্র সম্বল। কিন্তু তবে আর কিন্তু কিসের? সেই বিশ্বাসকে স্বজনকে বুকে চেপে রেখে তুমি খোঁজ নিয়ে দেখো দাদা, তোমার আর মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে গোড়া নিশ্চিন্ত মাসের ঘরে কোনে লাগেনি। তোমাদের এই সাদের লক্ষ্মীদাকে দংশন করে একেবারে নীল করে দিয়েছে। তোমার সোনার লক্ষ্মীদারা জলে ভেসে চলে জানি না তোমার চোখের জলে তাকে আমার কোনোদিন সোনায় পরিণত করতে পারবে কিনা আমি জানি না। আমি জানি না। কারণ চোখের জলের বিনিময়ে মায়ের নয়ন দু চোখ মায়ের কাজল মায়ের আঁচল স্নেহের কথা কয় মাগো স্নেহের কথা কয় মাগো এমনি কিয়া মায়ের আঁচল নদীর মতো মায়ের কাজল সৌরভ কি তবে ফলের চেয়েও পবিত্র ঈশ্বরের সৃষ্টি ভুলে ওই চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেজদার গায়ে এতটুকু কালির ছিটে লাগতে পারে না। তবে কেন কেন তাহলে প্রতিমা কেন থানায় গিয়ে মিথ্যে অপবাদ দিয়ে কেন ডায়েরি করলো? সেটাই তো রহস্য মা। যেদিন সেই রহস্য জাল ছিন্ন করতে পারবো সেদিন দেখবে প্রতিমা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি। সে তো অনেক দূরের কথা রে গৌরব, কিন্তু আইনিয়ে যাতা করে সৌরভকে এখন মুক্তি করা যাবে কি করে? সেই পথই তো আমি খুঁজতে চললাম দাদা। আমি জানি অপরাধী যতই ধূর্ত হোক সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবেই, আর সেই চিহ্ন ধরেই শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। গৌরব, তার দরকার নেই গৌরব, সব চিহ্নকে নিশ্চিন্ত করতে আমি তোর কাছে ছুটেছি ভাই। কিন্তু তুই থাকতে এমন একটা অঘটন ঘটলো কি করে? তুই কি মেজদাকে চিনিস না, নাকি তোর মেজদার চরিত্র সম্বন্ধে সন্দেহ আছে? বিশ্বাস কর ভাই, আজ 5 দিন হলো আমি বাড়িতে ছিলাম না। এই 5 দিনের মধ্যে ওই শয়তানটা এমন সুপরিকল্পিত করে এমন একটি ঘটনা ঘটাবে আমি ভাবতে পারিনি ভাই। পলাশ, শয়তান না তো শয়তানি করবে রে ভাই, কি তোর মতো তোর বোন কি করে এত বড় শয়তানি করতে পারলো? যে প্রতিমাকে আমি এ বাড়িতে, তার প্রতিমাকে ঘিরে এ বাড়িতে এত আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিমা যে আমার ভালোবাসা স্নেহের বুকে এতখানি ছেলের আঘাত হানবে না মাসবো না। আরাম সে কিছু আননি মাসবা। আর হাতে বাধ্য করছে তাকই
কামেরি শয়তান। তার মানে হ্যাঁ মাসিমা, তার মানে আজ বাড়িতে ফিরে প্রতিবার মুখে সব কথা শুনে আমি সবার আগে এই বাড়িতে ছুটে এসেছি পলাশ, আপনাদের কাছে ক্ষমা চাইতে। পলাশ, প্রতিবার মুখে সেই লংহার্সের ঘটনার কথা শুনেছি। কি সেই ঘটনা পলাশ? বেশ, যার জন্য প্রতিমার মতো মেয়েও নেয় নিজে বিসর্জন দিয়ে সে আজ দেউলিয়া হয়ে গেছে। বেশ, তাহলে শুনুন। গতকাল সন্ধ্যায় প্রতিমা তখন এখানে ঝাড় দিচ্ছিল। আচ্ছা, আর হঠাৎ চেনার মতো বাঘ ভালুক তো নয় আমি সুন্দরী। বাজে কথা বলে বাদ দিয়ে বলুন কি আপনি? কি চাই আপনার এখানে? চাই তো অনেক কিছুই, কিন্তু না। কিছু লাগে। না। কিন্তু পারলে তুমি সব কিছুই দিতে পারো। সাবধান জানোয়ার, আর এক পায়ে যেতে চেষ্টা করবি না, আর এক পায়ে দিয়ে আসবি না। ঠেকিয়ে তো দিস। কলকি 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 সুন্দরী, এই ঝাড়টা তোমার হাতে মানায় না। হলোই বা তুমি লেখা কাগজ। আর কষ্ট করতে হবে না, যা কথা বলছি মন দিয়ে শোনো। আরে জানো না, তোর মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। পারে 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 সুন্দরী, পারে পারে। ভালো কাল সকালবেলা গিয়ে থানায় সৌরবাবু বলবে সৌরবাবু তোমাকে ধর্ষণ তোমার পানের বিনিময় নয় সুন্দরী। তার মানে আমার বাবাকে তোমরা এখনো বেঁচে আছে সুন্দরী, তবে জীবন মৃত্যুর মাঝে ঝুলছে। এরপর ফয়সালা তোমার হাতে, যে কি বাঁচবে নাকি মরবে। বাবা বাবা ওদিকে কথা ওদিকে কথা ওদিকে কথা, এদিকে এসো এদিকে এসো। তুমি আমার শেখানো বলগুলো তোতা পাখির মতো আস্তে আস্তে করে বলবে। বাবা মেরে ফেললো, আমার মেয়ে তোমরা মিথ্যে কথা বলতে পারবে না বললে ওর মরা বাপের মুখ দিয়ে সে কথা বলাবো। না রে মা, না তোমরা মিথ্যে কথা বলে তুমি পাপ কাজ করেছিলে রে মা। না বাবা না, আমি পারবো না বাবা, পারবো না। ওই শয়তানদের কবলে পড়ে আমি আমার জীবনে সর্বস্ব করেছি বাবা। এরপর কোনো পাপ কাজ আমি করবো না। কোনো কথা শুনবো না, যেমন যেমন বার করে বলছি সব কথা শুনবি, ঠিক মতো থানায় গিয়ে বলবি ওই সৌরবাবু তোকে না আলবাদ বলবে, না বললে ওর মরা বাপের মুখ দিয়ে সে কথা বলাবো। এ পাপ মূল্যকে নয় বাপ, কে আছে পুরুষ আর নারী? আমরা তো কুচ্ছার পাপীদের কাণ্ডারিয়া। চুপ, সব জানোয়ারের দল, নিজেরা পাপের পাকে ডুবেছিস তো, আর এই সহজ সরল চাষাগুলোকে সেই পথে নিয়ে যাচ্ছিস। তাহলে কি করবো স্যার? ছেড়ে দেবো? এই ভদ্রলোকের বাড়িতে এসেছিস, ভদ্রলোকের মতো আচরণ কর। তাহলে ছেড়ে দিই স্যার? হ্যাঁ, ছেড়ে দাও। সাবাস ছোটন, সাবাস। কাঁদে না শোনা, আমি বুঝতে পারছি ওরা তোমাদের মানে অন্যায় করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ওদের আমি বকে দেবো। হ্যাঁ, যে কথা বলছিলাম, কাকা কাকা গো, তুমি কবিঘে জমি চাষ করো কাকা? আমি 2 বিঘে চাষ করি বাবা। মাত্র 2 বিঘে? মাত্র 2 বিঘে?
তোমার দুঃখে কুকুর বেড়ালা কে দিবে? কাকা তুমি কাঁদবে না, আমি ওই বেঁচে থাকতে তুমি কাঁদবে না। ওই তালতলার মধ্যে আমার ওই 5 বিঘা জমি তুমি চাষ করবে কাকা। আমি চাষ করবো? তাহলে আমি ছুটে যাই, এক্ষুনি বাড়তে যাই বলে আছি। তুমি নয়, ওই জমি চাষ করবে আমার সুদেব কাকা। কিছুতেই না, আমার বাবা ওই জমি কিছুতেই চাষ করবে না। আর আমি সৌরভের নামে কোনো মিথ্যে ডায়েরি করব না। ডায়েরি যদি করতে হয় তো তোমার নামে করব শয়তান। তবে রে শয়তানি, আজ তোকে যে এই সৌরভের নামে ডায়েরি করিয়ে আমি প্রমাণ করে দেবো যে তুই এতদিন যা বলেছিস সব মিথ্যে। ওই ধর্ষণকারী সৌরভ ঠাকুর না, শয়তান তোদের মতো মিথ্যা জালে মিথ্যা করে পা দিয়ে আমার নয় সৌরভের মতন উদার ডায়েরি করবে না। করবে কাকা, করবে। নইলে তোমার যে গোলা পচা দেহটা ওই নদীর জলে ভাসবে। এই রক্তের সম্পর্ক বড় কঠিন কাকা। এই ছোটন, এই বুড়োটাকে নিয়ে যা। না, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও। কি হয় সেটাই নিজের চোখে দেখবে। চলো, আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাবাকে তোমরা কোথাও নিয়ে যেও না। আমার বাবাকে তোমরা নিয়ে যেও না। কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে তোমরা? অন্ধকার পাতালে ঘরে। না, তোমার বাবা সেখান থেকে মুক্তি হবে যখন না, যখন তুমি ওই লেখা ডায়েরিতে সই করবে পলাশ জামার ওই সোনার ছেলে সৌরভ তোমাকে ধর্ষণ করেছে। বেটা সুপারের যাত্রার মতন লাগছে। ক্লাস 5-এ 4 বার লাইনে দি ফেল করতু। এমন একটা যাত্রা মৃত্যু এখানে চিতপুরকে এখানে উপরপুর। এবার বলো সুন্দরী, আমাদের তুমি প্রস্তাবে রাজি কিনা? না, রাজি না? আমার জীবন থাকতে আমি তোমাদের উপরে ঘৃণ্য প্রস্তাবে কিছুতেই হব না। তাহলে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবার না। তোমার আমার ছেলেরা গোবিন্দ আমার লেখা ডায়েরিতে সই করে নিয়ে অনর্থে পাঠিয়ে দাও। কেমন? ওরা যাওয়ার সময় মামাকে জোর করে বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেছে, আর যাওয়ার সময় যা বলে গেছে তারই প্রতিফলন ঘটতে চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিমা সাক্ষ্য ছাড়া তো মেজদাকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব। তাহলে যাও যাও বাবা পলাশ, যেমন করে পারো তুমি প্রতিমাকে ফিরিয়ে নিয়ে এসো। না মা, তাতে হয়তো সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকার মৃত্যু তো হতে পারে। তাহলে আমরা এখন কি করব? এখন কোনো উপায় বের করো পলাশ,
যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সৌরভ মুক্তি পাবে, কিন্তু সুদেব কাকার জীবনের বিনিময়ে নয়। বেশ, তবে তাই হোক বর্দা। তোমার লক্ষ্য পূরণ করতে আর মেজদাকে কলস মুক্ত করে মায়ের চোখের জল মুছিয়ে দিতে, জীবন মৃত্যুকে পথেও করে আমি প্রবেশ করব শয়তান দেশে মৃত্যু গ্রহণে। তাতে হয়তো তুই নিজে মরতে পারবি, কিন্তু ওদের কেশর তো তুই স্পর্শ করতে পারবি না। কেন? কারণ ওরা আইন আদালতকে কিনে রেখেছে, পুলিশ ওদের বাড়ির চাকর, আর তাই হটকারিতার সিদ্ধান্ত নিলে তুই নিজে কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা কেসে ফেসে যাবি ভাই। পলাশ ঠিকই বলেছে গৌরব, শয়তানদের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি। সেই বুদ্ধির জোরেই আমি ওদের ঘায়েল করবো বর্দা। অন্যায় অধর্ম পাপের পথে নয়, সত্য না আর ধর্মের খড়গি আমি ওদের বলি করব। ওদের আমি বুঝিয়ে দেবো যে পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা চিরকাল এখানে রাজত্ব করতে পারবে না। ওদের বিনাশ করে পৃথিবীকে কলস মুক্ত করতে যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে মাটির মানুষ রূপী ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি সত্যতে তা দাপরে যা ঘটেছে এই যুগেও তাই ঘটবে? ঘটবে মা, ঘটবে, নিশ্চয়ই ঘটবে। তা না হলে যে মিথ্যে হয়ে যাবে ভগবানের সেই অমৃত মুখনিষ্ঠ অমৃত বাণী। ধর্মস্থ গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানামা ধর্মস্থ তদন্মহম বিজ্ঞানায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্মস্থ স্থাপনার্থায় সম্ভবামি যুগে আগুন জ্বালাবো, আগুন। সেই আগুনে লেলিয়ান শিখায় জ্বলে পড়ে পড়বে এইবারে জয়পুরে ভূত ধর্মদাস আর দেবদাস চৌধুরী। তারপরে টিনাকে বুকে নিয়ে ওই ধর্মদাস সমস্ত সম্পত্তি আমি ভোগ করব। এই দেখো তো সম্রাট, আমি ভোগ করব। এটা বন্ধ করুন, নালে গালা মাছি ঢুকে যাবে। এই একাদশী ভদ্র বল, ক্লাস 5-এ 4 বার না ফেল করলে এর চেয়ে কি ভদ্র ভাই কথা বলা যায় ম্যানেজার বাবু? তুই সারা লোককে যদি ভাবে গুলি খেলিস তা কার দোষ? উলিলা কি বলছিলে? হ্যাঁ, কি তুই বলছিলি জানো? কে মা বাইরে কে এসছে? মাজুলি উলি জানা বুলি বুলি তার রূপ দেখে চোখে বাঁধবে ঠুলি, আর নানা ঢিবড়ি গিয়ে ভাগবে তোমার মতন। বাজে কথা বাদ দিয়ে তাকে ভিতর ঢুকে দিতে গেল। মেয়ের কথা শুনলে আপনার লোভে জিবে করে, সেটা আমি জানি বলি তো তাকে আমি দেখে আনছি। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য তোকে আমি এত ভালোবাসি। আমাকে ভালোবাসলে অমন কাজটি করবে না ছোট বাবা। সালা ম্যানেজারকে হাত তোলা। আপনাকে চিরকাল উপবাস রাখতে হবে। বাজে কথা বাদ দে, তাকে ভেতরে ডেকে আন। তাই যাচ্ছি ছোট। তাকে
যাকে দেখলে আপনার মন প্রাণ জুড়ে যায়, আর না দেখতে পেলে মন যেমন আকুল ব্যাকুল করে। আর তাকে ভালোবাসা গোড়া জড়িয়ে ধরে বললে আমার আসলে বাবু মাছ এই ঝাঁকা ভর্তি পুঁটি ট্যাংরা কই লাইটা শোল বল অনেক রকমের মাছ আসে গো। এই বাবু মাছ নিবি বল। হ্যাঁ নেবো, আমি মাছ নয় নেবো, আমি মাছ ওলেকে। দাম দিতে পারবি তো বাবু? ট্যাগে হাত দিয়ে দেখ কেনে। ওকে দেখতে হবে না, ওরা ধানে পয়তালি তো হয়তো একটু দাম বেশি দেবে। একাদশী আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আপনি তো ম্যানেজার, বাবুর পাশে একটু বাহাদুরি বেশি। বাহ, খুব ভালো কথা। শোনো মাছ ওলে, আমার মাছের দাম আমি দেবো। তো তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আগে তোর কাজটা বল কেনে। কাজ হলো তোর ওই ঝাঁকা মাচায় তুলে রেখে দিয়ে আমাদের মাতাল ছোট বাবু আছে, তোর যৌবনের মধ্যে তাকে ভরিয়ে দিতে হবে। আরে এমন কি কাজ? প্রয়োজনে তোর যৌবন শুধু প্রাণ করিয়ে। আরে আমি পারবো নিশ্চয়ই পারবো রে বাবু, কিন্তু তার আগে একটা কথা বল দেখি। কি কথা? তোরা এই পটাশ দুটা কোথায় খাইবি? এই আশেপাশে একটু তোর লুকিয়ে লুকিয়ে নাচ দেখবো, তো গান শুনবো। না না বাবু, ওটি হবে গ্লাই। শুন কেনে, মোর একটা শর্ত আছে। আমি এখানে থাকলে ঘরে ত্রিসীমানায় তোদের কারোর থাকা চলবে না। আজই আছিস তো বল, নইলে আমি মাছ বিক্রি করতে চললু। মাছ নেবে বাবু, মাছ সেন্টো মাছ টাটকা। এই থাম 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 থাম, এই থাম। আমার রাজি আছি, এই নে 1000 টাকার বান্ডিল। এখনই হয়তো ছোট বাবু এসে পড়বে। রিসালা, তোরা তো সালা পয়লা নম্বরে খরচ। আরে বুঝিস এখন বলিস কেন? আরে যেখানে মানুষ টাকার অভাবে খেইতে পায় না, সেইখানে তোরা হাজার হাজার টাকা পয়সা করে এই মেয়ে মানুষের নাচ দেখবি? হ্যাঁ না না, আমি নাই, এই ম্যানেজার বাবু। আমার নাম তো একাদশী, আমি তাই সারা জীবন উপবাসী। আরে তোকে দেখলে তো বুঝা যায় না রে, তুই একটা ধারি না খাসি। তুই যা ভাবছিস আমি তার নাই রে, ছেলের মাসি। আমি প্রমাণ করে দিতে পারি তোর যাতে একটু ফাটা মাথা একটু চান্স দিস। এই সালা ফাটা মাথা মানে কি রে? নিশ্চয় ওই যে তোর কালা চাপ চলাই পুরো শালা ফাটে লাল করে দিয়ে। বুঝছি তুই আমার এই সিঁদুরে কথা কইছিস? এই একাদশী, তুই আইবুড়ো কার্তিক হয়ে তুই সব ফাটা মাথা নিয়ে কি করবি? তুই কোনো আইবুড়ো মেয়ে একটা বিয়ে করে নে। সে কি আমার হয়? আমারও বিয়ে করলে এই নাগদের জ্বালাইকে থাকতে পারি, সেই জন্য এই ফাটা মাথা আমি একটু ফাটিয়ে। কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি কালের শীর্ষে কাল তারা প্রধানত। কে কারা তোমরা? কি চাই এখানে? আগে আমি ম্যানেজার তপন গাঙ্গুলি, আমাকে স্যার পাঠিয়েছেন আমার হাতে টিকিট ধরে দিতে, তাই তো? তা এই নরগ্রামে ট্রেনের কামায় তুলে দিতে, তাই তো? তো ম্যানেজার টিকিট এনেছো তো? এনেছি ছোট বাবু, এনেছি। এক পেটি হুইস্কি আপনার কামরাটা কেছি, আর আপনার সামনে দাঁড় করে এক নয় যৌবনা টয় টুমুর নারী। এই নারী আর সুদাকে পান করি তো আপনাদের মতো মানুষগুলো নরকগামী যাত্রী হয়। একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তাই ভাইকে নরকে পাঠাবার জন্য কত আয়োজন।
কত খরচ করতে চলেছে। বাহ, বারে সভ্য সমাজ পৃথিবী। একই আবার তুমি কেউ? আমি তো একাদশী। এখানে আবার একাদশী? আমরা তো সব আইয়াসি। আমি সে একাদশী নয় ছোট বাবু, আমি একটা মানুষ যে তার দুর্নয়ন সার্থক করে দেখতে এসেছে যে কেমন করে এক দেবতার কবলে পড়ে নরকে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে। ওরে একাদশী, আমি যে তোকে বড় ভালোবাসি। আমার এই শুকনো নিরস ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না রে ভাই। তুমি তুমি আবার হঠাৎ দাঁড়িয়ে রইলে কেন? এই বাবু, আমার তো কাম এখনো শেষ হয় নাই রে। আমি নাচবো, গাইবো। তাহলে দেরি করছো কেন? এই ছোট বাবু, তুই আমার নাচ দেখবি? তুই আমার গান শুনবি ছোট বাবু? দাঁড়িয়ে রইলে কেন? তাহলে শোন কেনে ছোট বাবু, মোর নাচ দেখ কেনে। এলা গোর আমার কাছা পিরিত পাকতে দিল না, এলা গোর আমার কাছা পিরিত পাকতে দিল না। সে মাংস বলে সোনার সোহাগ পাকতে দিল না, না গোর আমার কাছা পিরিত পাকতে দিল না, এলা গোর আমার কাছা পিরিত পাকতে দিল না। আমায় জোয়ান ভূতে ধরে, কাসম সব ধরে আমার একলা যেতে ঘরে। কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স, হায় রে কাঁচা বয়স দেখে আমায় জোয়ান ভূতে। এই বাবু, কি হইল? আমার ভালো লাগছে না। আমার ছোট বাবু, আমার লাশ তোর ভালো লাগে নাই? দেখার মতো কুরুচিপূর্ণ দৃষ্টি আমার নেই। আর আমার গান শুনেছি, তবু অনুভব করতে পারিনি। কেন রে ছোট বাবু, কেন? তোর কি শরীর খারাপ নাকি? ওরে কদম, ওরে কদম, এই শরীর সুস্থ শরীর পৃথিবীর মানুষ আমরা, তাই অসুস্থ শরীর নিয়ে বাঁচার অধিকার আমাদের কারণ নেই রে বোন। ছোট বাবু, তুই এত ভালো মানুষ ছোট বাবু, অথচ তবু গায়ের লোক গুলান বলে তুই কিনা লম্পট, চরিত্রহীন। বলতে দে, এই কথাগুলো শুনে যদি ওরা একটু শান্তি পায়, সেই শান্তিটুকু আমি কেড়ে নেব কেন রে বোন? কিন্তু ছোট বাবু, এই দেখ তোর ম্যানেজার যে মুঝে 100 টাকা দিয়ে গেল রে। এখানে কুৎসিত ইঙ্গিত করে গেছে, তাই তো করুক না। এই গর্ব সমাজে অসভ্যতা প্রতীক মানুষ ওরা, ওদের সেই কাদা ছিটানো মেখে আমরাই নোংরা হতে যাব কেন? ছোট বাবু, তাইলে আমি টাকা নিয়ে নাচ গান করতে এসেছি, তাহলে এখন তুই বাড়ি যা। ছোট বাবু, যদি কোনোদিন প্রয়োজনে মনে করিস, আবার সেই শুভ দিনটা আবার আসিস। সেই শুভ দিনটা কবে রে ছোট বাবু, কবে? কেন তুই জানিস না? সেই কার্তিক মাসে কালী পুজোর সময় 3 দিন পরে সেই ভাই দ্বিতীয় দিনে লাল পাড় শাড়ি পরে চন্দনের পাত্র হাতে নিয়ে এসে এই হতভাগ্য দাদাকে 3টে চন্দনের ফোঁটা দিয়ে বলি, দাদা দাদা, ওই কপালে দিলাম ফোঁটা, দাদা জমির দুয়ারে পড়লো কাঁটা।
চমকে দেয়, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে। তুই দাঁড়া কেনে দাদা, তুই দাঁড়া কেনে? দাদা, আমি তোর কপালে ভাই ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। দাদা, তুই মানুষ না দাদা, তুই ভগবান। আমাকে যে ফোঁটা দিলি, আমি এই তোকে একটু সামান্য মূল্য দিলাম। দাদা, দাদা তুই মানুষ না দাদা, তুই ভগবান, তুই ভগবান। আমি মানুষ, আমি এক অবুদ্ধ শিশু। তাই তাই এই দেশের নারী সমাজ মায়ের মমতা পিতৃময়ী। তাহলে কেন কেন ওই মদ গুলান গিলে তুই গায়ের লোকের ঘেন্নার পাত্র হইছিস বল? এ পৃথিবীতে কেন উত্তর হয় না রে বোন? আর যদি বা হয়, সব সময় মুখ ফুটে বলা যায় না। তাই সেই কেন উত্তর আমরা খুঁজবো না দেবদাস বাবু। এসো বৌদি, আমরা এখন বাড়ি যাই। তা তো যাবে, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো। আসল কাজ? আপনি কি কাজের কথা বলছেন? কেন আমি সেই সুখদেব কাকাকে খুঁজে পেয়েছো তো? তার মানে দাদা তুই সব জানতিস? তোরা কি ভেবেছিস আমাকে না জানিয়ে শুনিয়ে এই দাদার যত সম্পত্তি আছে তোরা কি সব চুরি করে দিবি? আরে আমি কি কিছু জানতে পারবো না? তাই যদি জানেন, তাহলে দাদার সেই গচ্ছিত ধন রক্ষা করতে আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন না কেন? তার একজন বিশ্বস্ত বন্ধু হয়ে। ভাই হিসেবে আমার নিশ্চয়ই বিশ্বস্ত। তাই আমি তোর পাপ কাজে সঙ্গী নই রে দাদা। তাহলে সেই পাপের বিরুদ্ধে আপনি গচ্ছিত ছিলেন কেন? কেন উত্তর পরে খুঁজে পাবে। এখন তোমরা যে কাজের জন্য এসেছো, তার প্রথম পদক্ষেপ হিসেবে সুদীপ কাকাকে যখন আমরা উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমা সত্য সাক্ষীতে মেজদার জামিন। এই সহজ কাজ তো না হতে পারে ছোট বাবু। কোথায় বলে এই বাতাসেরও কান আছে। সেই বাতাস বয়ে যাবে সেই দাদার একদিন কানে। তা সে কোনোদিন সে চুপ করে বসে থাকতে পারবে না। আপনি ঠিকই বলেছেন, এ কথা তো আমি একবারও আগে ভেবে দেখি। আমার উচিত ছিল, কারণ খলে জলে প্রভাব হয় না। তাহলে কি মামার বদলে প্রতিমা করে কিডন্যাপ করতে পারে? পারে, নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। ছোট বাবু তুই যা কেন, তুই ঘরকে যা, ঘরকে যা। যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে ছোট বাবুকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বেশ, তাই বলো। আপনি যদি আপনার দাদার পাপ কাজের সঙ্গী না হন, তাহলে সেই পাপের মূলচ্ছেদ করতে আর এই কুলাসডাঙ্গাকে কুলস মুক্ত করতে আপনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হ্যাঁ গৌরব, আর কোনো কিন্তু নয়। এই কাজে আপনার মতন মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো কোনোদিনই এই সার্থকতা মুখ দেখতে পাবো না। তাই আমরা বড়দা রবি ঠাকুরের স্বপ্নের কুলাসডাঙ্গা করতে আমরা এই বাংলার কিষান কিষানি হয়ে হাতে হাত রেখে বলবো, বাংলায় আমার, বাংলায় আমার মা গো, তুমি আমার মা, তুমি
আমার মা, বাংলায় আমার জননী আমার, তুমি যে সোনার মা, বাংলা আমার মা। তোমার বুকে নাঙল চালাই, কাস্তে ধরে ধান কেটে যায়। তোমার বুকে নাঙল চালাই, কাস্তে ধরে ধান কেটে যায়। তুমি যে আমার মা, সোনার বাংলা মা, বাংলায় আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার মা। বাংলার সব মানুষ আজও বেঈমান হয়ে যায়নি গৌরব। তা যদি হতো তাহলে এত বড় অপরাধের জামিন তুমি পেতে না। কিন্তু আমি তো অপরাধী নই বর্ষা, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। এটা তোমার মুখের কথা, যারা আইনের চোখে গ্রাহ্য নয়। তা না হলে সে মেয়ে তোমার নামে ওই মাধ্যমে ডায়েরি করতে পারে? এই পৃথিবীতে তাদের অসাধ্য কাজ আর কিছুই নেই। সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথা বললো কেন, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। তাই তো সেই ভালোবাসার সন্তুষ্ট নয়। তা না হলে সে হয়তো বড় গাছে নৌকা বেঁধে ওই ভালোবাসাকে দু পায়ে মারাতে এমন একটা দুর্নাম দিয়ে তোমাকে ধাক্কা দিয়েছে। না না, এ আমি বিশ্বাস করি না। আপনি চুপ করুন। আপনি চুপ করুন, আমি আজ শুনতে পাচ্ছি না। এই না পারারই তো কথা। যাকে দেবতা ভেবে এতদিন শ্রদ্ধা করেছিলে, আজ তারা যদি সেই নৈবিদ্য দুপায়ে মারিয়ে যায়, যদি দানব হয়ে যায় দুপায়ে মারিয়ে, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তা সহ্য করতে পারে না। না না, এ হতে পারে না। আমার দেবতুল্য বর্দা ওই স্বার্থের মোহে ওই দেবত্ব হারিয়ে সে এক স্বার্থপর দানবে পরিণত হয়েছে। ধর্মদা, আমার সব যেমন গুলিয়ে যাচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না কে আমার আপন আর কে ভাই পর। সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ডার্লিং। আরে বাবা, তোমার দাদা জমি জমা টাকা পয়সা হিসাবটা খুব ভালো করে জানে, তাই আপন পরের হিসেবটা তোমার দাদার ক্যালকুলেটারে নেই। আপনি, আপনাকে তো ঠিক। আরে তুমি ওকে আপনি আপনি করছেন কেন? ও আমার ছোট বোন টিনা, ওকে একান্ত আপনজন ভেবে নাম ধরে ডাকতে পারো। না না, একেবারে নাম ধরে। আরে তাতে কি হয়েছে ডার্লিং? ভালো লাগলে বুকে চেপে ধরেও তুমি আমাকে বলতে পারো, ডার্লিং আই লাভ ইউ। ইউর মাই রাইট সিস্টার। হ্যাঁ, তোমরা কথাবার্তা কো। কোনো দাঁত বের করতে হবে না, যাও তুমি এখান থেকে বিদায় হও। আরে বাবা, তুমি এখান থেকে না গেলে আমাকে ওর যতই ভালো লাগুক না কেন, আমাকে জড়িয়ে ধরতে তো পারবে না। ও ইয়েস, এই কথা তো আমি একবারও ভাবিনি। হ্যাঁ বাই দা বাই, তোমরা তাহলে মন দেয়া নেয়া করো, আমি বাইরে থেকে একটু কাজ সেরে আসি। ওকে। টিনা, টিনা তুমি? আমি মন দিয়েছি, মনটা পেতে চাই, একটু তোমায় ডাকছি কাছে, তাই আমি অনেক দেখে
তুমি শুধু নিজেই, তাই যে কোনো পুরুষ তোমায় ভালোবেসে ধন্য হবে। তুমি যে হবে না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ এখনো তোমার সারা শরীর মন জুড়ে রয়েছে তোমার সেই বিশ্বাসঘাতিনী প্রতিভা। মন থেকে তাকে আমি চিরতরে মুছে ফেলবো, কিন্তু কিন্তু তুমি এমনি ভাবে আমাকে চিরকাল ভালোবাসবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার পাশে থাকবো। যদি তুমি তোমার অতীতটাকে মুছে ফেলে বর্তমানকে বুকে চেপে ধরে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে পারো। পারবো, পারতে আমাকে হবে। আমি ভুলে যেতে চাই আমার সেই পচা নোংরা দুর্গন্ধময় অতীত, বিনিময়ে পেতে চাই তোমার ভালোবাসা ফুলে সৌরময় এক প্রাণবন্ত বর্তমান। ভ্রান্ত নীতিজ্ঞান কাণ্ডজ্ঞানকে হারিয়ে দখল করতে চলেছে পাপের সম্রাট। মৃত্যুর কোলে বসে ভাবছে সে আমি এক অপরাজ্যের সম্রাট। ছোটদা, তুই হঠাৎ এখানে? কুমির যেমন রোদ পোয়ালে মাঝে মাঝে ডাঙায় ওঠে, আমিও তেমনি তোমাদের সম্পর্কে এলাম মাই ডিয়ার সিস্টার, বাট উই ব্রাদার। বর্তমানে আমার বন্ধু, তবে কয়েকদিনের মধ্যে ও হবে তোমার ভগ্নিপতি। তোমার সুখে নয়, কারণ তোমার দুঃখে। হোয়াট ডু মিন? আই মিন একাদশী শতাব্দীতে সভ্যতা মডেল তুই কিনা একটা মূর্খ জীবন সাথী রূপে বেছে নিলি। দেবদাস বাবু, কি বলছেন আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে বর্তমানকে আগলে রাখতে চায় তাদেরকে মূর্খ বললেও কি বলা যায় বলুন ব্রাদার? না, তবুও আমি অতীতে ফিরে যাব না। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে সাহায্য না করে দূরে দাঁড়িয়ে ব্যঙ্গ হাসি এসেছে, তাদেরও যাই হোক রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় না। দেবদাস বাবু, তুমি বড় বেশি আপসেট হয়ে পড়েছো। এসো এসো ডার্লিং, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেবে। এসো। ইয়েস, যাও বাদার। আমার মতো মাতালে কান দিয়ে তোমার বাড়ি ফিরির চারটা নষ্ট করবেন কেন? যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই দেবদাস বাবু, দূর থেকে আজকে যেটাকে ফুলের বাগান বলে মনে হচ্ছে, কাছে গেলে সেখানে কাঁটা ছাড়া আর কিছুই নেই। চলো টিনা। আপনারা কেউ ভেবেছিলেন যে এই এত বড় সুন্দর একটা পাঁঠা এই এক কপে বলি হয়ে যাবে? হ্যাঁ, আপনারা কেউ ভেবেছিলেন যে ভুলে যাবে এই মায়ের মমতা, এই দাদার সেও আর মায়ের ভালোবাসা? ভালোবাসা করিস লাই বাবু, কতটা ভালোবাসিস যে বিপদের দিনে দাঁত বের করে হাসছিস। বিপদ? কোথায় বিপদ? সে কি বাবু তুই শুনিস লাই যে তোর ঘরে সাপ ঢুকেছে? মিছে কথা। তোর ঘরে সাপ ঢুকে লাই না, যদি বা ঢোকে সে এ বাড়িতে না বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কেন? কারণ এ বাড়িতে যে সাপের বিষ আছে মানুষের শরীরে দাঁতের সে বিষ নেই ভাই। তার তোমার এই স্বাদের সাপগুলো এ বাড়িতে টিকে থাকতে পারবে না। এই কথা আপনার মুখে মানায় না ছোট বাবু, যেহেতু আপনি এই বাড়ির একজন সদস্য। তবে আমাদের মুখে মানায়, কিন্তু বলতে পারি না। কিন্তু বেশি মোটা মোটা কথা বললে মালিক পিছনে লাথি মেরে। ওরে একাদশী, শিক্ষিত সমাজের কলঙ্ক এই গ্র্যাজুয়েট আমি। আমার মতো এই সত্য মিথ্যা ভালো মন্দ সব কিছু তো মাতালের পলাবে ভাই। মাতাল হয়ে গিয়ে কিন্তু জন্মায়নি দেবদাস। মানুষ তার বিকৃত শিক্ষা পরিস্থিতি অনুযায়ী সে মদ খেয়ে। এবার আমি কেটে কেন
কারণ তোমার কাজে প্রতিবাদ করতে তোমার এই জ্ঞান গরব ডায়লগগুলো আমি তো হজম করতে পারবো না দাদা। হ্যাঁ, ডায়লগ হবে কেন? এই সত্যি তো তুই সারাদিন হ্যাঁ মদ খাই, কিন্তু আমি মাতাল নই। ছোট বাবু, এটা কেমন কথা হলো? আপনি মদ খান অথচ মাতাল নয়। Yes, it is absolutely correct, Mr. Manager. এ সমাজে যারা মদ খায় তারা প্রকৃত মাতাল নয়। রূপার লোভ লালসায় নেশায় যারা মাতাল, ও ম্যানেজার, তারা কোনো মাতাল নয়, মাতাল নয়। তাহলে তুই আমাদের কথা শুনবি না? মানুষ মানুষের কথা শুনবে না তা কি কখনো হয় দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা সব শুনবো, কিন্তু একটা কথা মনে রেখো। কি কথা? কারণ এই সমাজের মানুষগুলো সব বর্ণ পরিচয় টিকটিকি জাত, এরা কোনে কোনে রূপ বদলায়। মানুষ যারা মুখে বলে করে ঠিক তাই উল্টো। মানুষ মানুষকে উপদেশটা দেয়, কিন্তু নিজেরা অসৎ কাজ করে সব মানুষকে সর্বনাশ করে। সর্বনাশ। ছি 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 ছি, ওই জানোয়ারটা জন্য আমার মান সম্মান কিছুই রইল না। আগে বাবু, বিপ্রদাস চৌধুরীটা কি? আমি তোর দ্বিতীয় পক্ষের বাপ। এই বল শালা কে তুই? আগে আমি হলো মাল। তুমি মাল হবে কি করে? মাল মানে বড় বড় মেয়েদের ছোট ছোট জামা, সারা শরীরে খেলিয়ে তুলিয়ে। আইকে সাপুরে, আমি তোদের ঘরে সাপ ধরতে এসেছি। এখানে সাপ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাই বাবু লাই, তবু আমি গন্ধ পাচ্ছি। এই গন্ধ কিসের গন্ধ? বাড়িতে হাড়ের রকম রান্না হচ্ছে তো, ও বেটা এটা সেই গন্ধই পেয়েছে। লাই বাবু লাই, আমার নাক বেইমান না আছে। সাপের গন্ধ না হলে পচা মানুষের গন্ধ হতে পারে। পচা মানুষ? হ্যাঁ বাবু, এই গন্ধ আমি খুব চিনি। তোর বাড়ি কেউ কি মনে পচে গেছে বাবু? না, শালা তোর নাকটাই খারাপ হয়ে গেছে। ভাই দা ভাই, হুটহাট করে একদম আমার ঘরে ঢুকবি না। ঠিক আছে, কিন্তু সাপ এই ঘরে নেই রে বাপ। তুই এখন এখান থেকে হপি না, আমাদেরকে উদ্ধার কর। নিশ্চয়, আমি ছাড়া কে তোদের উদ্ধার করবে বাবু? এই ঘরে অনেক বিষধর সাপ আছে, সেগুলো আমি ছাড়া কে ধরবে বাবু? তাই এই ঘরে আবার আমি আসবে বাবু, আবার আমি আসবে। কে কে ওই শয়তান? কে ওকে সাপ ধরার জন্য ডেকেছিল? আর এ বাড়িতে ওই পচা লাশের গন্ধই বা পেলো কেন? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সেটাই রহস্য। যে কথাগুলো আমরা কয়েক জানা কেউ জানে না, কিন্তু এই কথাগুলো জানলো কি করে? আপনি কি করে ম্যানেজার হয়ে বলুন বাবু? তোমার মাথাটা পুরো বুদ্ধির আলবেলা যাচ্ছে। আমি তাকে উপবাসী, কিন্তু সত্যি কথাই বলতে আমি ভালোবাসি। সত্যি কথাটা হলো জানেন, ও বেটা সাপুরে নয়, ও সাপুরের ছদ্মবেশে অন্যকে। তোর কথাই যদি সত্যি হয়
তাহলে আজ রাতেই ওই বলে থাক স্যার, তার সময় সমস্ত কাজ আমি কমপ্লিট করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। এই নাহলে আমাদের মেরাজাদ বাবু। আমার এই অবঞ্চিত কবিরাজি মদের ভাটি, ওই ছোটা সুদের কারবার, সব কিছুর প্রধান বাধা হলো ওই শালা রবি ঠাকুর, আর তার একটা হাত ওই সৌরভকে ওই মোটা টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে রয়েছে। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। ওনাকে থানাকে ছাড়িয়ে আমরা কি লাভ হলো বলুন? এটা তুমি বুঝবে কি করে? আপনার মাথা যে উঠে খেয়ে আছে। এটাই থাক। এত মেহনত করে আপনি যাকে ফাঁদে আটক করার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু বিফলে গেছে স্যার। হ্যাঁ ঠিকই বলেছো, বিফলে গেছে। ওরা ওই কৌশলে ওই সুদেবকে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই প্রতিমা ওই সাবিত্রীকে সৌরভ জামিন পেয়ে যেত। ওই জামিন পেয়ে তার দাদার কাছে ফাঁস করত। সেই ভোজটা এখন সে করবে, তবে আমাদের দিকে নয়, তার ওই মা দাদার ভাইয়ের দিকে। কিন্তু স্যার সৌরভ আমার ওই সচতুর কৌশল ওই টিনার যৌবনের ফাঁদে আটকে পড়বে। ব্যাস যত নড়াচড়া করবে ওই যৌবন ফাঁদের গিটগুলো তত শক্ত হয়ে চেপে বসবে। ওর ওই স্বপ্ন আর সাজ ওই আশঙ্কার বুকে সেই ফাঁদি ওকে টেনে নিয়ে যাবে ওই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। কি বলছেন স্যার? টিনা কি তাহলে ওকে বিয়ে করবে? হ্যাঁ, তবে ঘর করার জন্য নয়, ওকে খেলা করার জন্য। খেলা ও যখন ওই খেলা ঘরে ঢুকে নাচবে ঠিক ওর তখন ওর দাদা ওই মাটির ভগবানের রবি ঠাকুর ওই ধীরে ধীরে নরকে যাবে। কিন্তু স্যার আপনি যে বলেছিলেন টিনার সঙ্গে আমার, আরে দেবো দেবো, মেয়ে নিশ্চয়ই দেবো। ও আমি এখনো বলেছি নাকি যে তোমার সঙ্গে বিয়ে দেবো না? কিন্তু স্যার যদি সৌরভের সঙ্গে বিয়ে হয়ে যায় তাতে তোমার কি? নিশ্চয় জানো যে এই হাই সোসাইটিতে বিয়ে মানে একটা সোশ্যাল কন্ট্যাক্ট। আর আজকে থাকবে সেখানে বসবে সৌরভ, কাল থেকে হটিয়ে দিয়ে সেখানে বসবে তপেন্দু। এটাই তো জীবন। জীবন নিয়ে আমার সালুটা খেলা এ তোমার মানায় স্যার? লাভ একটাই, এই চৌধুরী বংশের ওই ভীত গৌরবটাকে ফিরিয়ে আনা। জমিদারি চলে গেল, এই গায়ের বুকে চৌধুরী পরিবারের সম্মান অটুট থাকবে। কিন্তু ওই ভৈবর চাষা রবি ঠাকুর আমার ওই সম্মান ধূলিসাৎ করে ওই গরিব চাষা ছোট লোকদের কাছে সেজেছে সে আজ মাটির ভগবান। তাহলে তাকে হারাতে আপনি মাঠের লেগে আমি ছোট লোকগুলোর মতো চাষা নই যে ওই গায়ে কাদা মেখে আমি খালে বিলে মাছ ধরবো।
সংসার চালাবো। তাহলে আপনি কি করতে চান স্যার? আমি জমিদার বংশের ছেলে, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে গামলা চড়িয়ে আমার ওই পতিতি শিরায় বলছে ওই জমিদারি লীল রক্ত, অত্যাচার, খুন, ধর্ষণ আমার হচ্ছে নিত্য সঙ্গীত। এইগুলো নেই তো জমিদার বংশের। ওই রবি ঠাকুরকে আমি জব্দ করব। আমার ওই নিখুঁত ষড়যন্ত্রের চালে বন্দী হয়ে ওই মাটির মায়ের কোলে শুয়ে থাকবে ওই মাটির ভগবান রবি ঠাকুর। হিসাব পুরো বরাবর। দিনা মেম সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরাটি, আর কিছুদিন পরে আপনি পাবেন সেই আমরাটির না, আমি কোনোদিন উপবাস থাকবো না আর ছবড়া চুষবো না। আমার ওই টিনাকে রূপ রস গন্ধ, টিনাকে আমার চাই। বাপের সঙ্গী দেখাবার জন্য ওই ধর্মদাস চৌধুরী আর দেবদাস চৌধুরী তাদের দুজনকে সরিয়ে পারলে আমি হব সম্রাট, বিশাল সম্রাট। সালা ধর্মদাস তো মরবেই, তার সঙ্গে মরবে, ধ্বংস হয়ে যাবে এই পাপপুরের বিশাল সাম্রাজ্যের সাম্রাজ্য। সুজলা সফলা শস্য শ্যামলা, বাংলার বুকে একটাই গা পলাশডাঙ্গা। এখানে সবুজ ক্ষেতের উপর সোনালী ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশডাঙ্গাকে আমরা সোনায় মুড়ে দেব। ঠিক তখনই মহাকাল রূপে ছুটে এলো এক ঝলক দমকা বাতাস। সেই বাতাসে আমার উলট পালট হয়ে গেল সোনালী ধানের সাথে আমার সোনালী স্বপ্ন। আমি চোখে সবসা দেখছি কেন, মাথাটা ঘুরছে কেন। কি হলো রে বাবা? কি আরে তুই আবার চিৎকার করে উঠলি কেন বাবা? নিশ্চয় শরীরটা ক্লান্ত লাগছে। কে? ও মা। হ্যাঁ রে বাবা। কি জানো বলছিলে? ক্লান্ত নাকি? হ্যাঁ, বলি সকাল থেকে তো রোদে মাঠে কাজ করছিস, তাই হয়তো শরীরটা। নে বাবা নে, জলটা খেয়ে নে। হ্যাঁ দাও মা। কিন্তু শরীর ক্লান্ত হবে কেন মা? এই সোনার বাংলার চাষির ঘরে ছেলে আমি, শক্ত হাত দুটো দিয়ে যায় চাষ করা যার পেশা, তার শরীর ক্লান্ত হবে কেন মা? বলা তো যায় না বাবা, মানুষের শরীর। আমিও তাই বিশ্বাস করতাম মা, আমি তো জানতাম, কিন্তু আজকের সমাজ বিশ্বাস করে না যে আমাদের মতো চাষিরাও মানুষ। কেন বিশ্বাস করবে না বাবা? চাষিদের উৎপন্ন ফসল খেয়ে তারা জীবন ধারণ করে, চাষিদের অস্থি মজ্জায় গড়ে ওঠে তাদের সাত মহলা ইমারত। আর সেই ইমারতে বসেই এক শ্রেণীর মানুষ আমাদেরকে ইংরেজিতে গালাগালি দিয়ে নিজেদের শিক্ষার জাহির করে। করুক না, কালের বিবর্তনে একদিন সব ভুল তাদের ভেঙে যাবে। আমি তো ওই আশাতেই বুক বেঁধে আছি মা। বিশ্বাস করি ঢেকির সারাদিন মাথা নাড়লো, গড়ে এসে পড়বেই। পাখিরা সারাদিন এখানে এখানে উড়ে বেড়ালো, সন্ধ্যায় আপন বাসায় ফিরে আসবেই মা। রবি, তেমনি আজও যারা চাষকে উপেক্ষা করে নিজেদেরকে নানান কাজে নিয়োজিত করে রেখেছে, একদিন তাদেরকে সম্মান জানিয়ে বলতেই হবে বাংলার কিষান আর কিষান, বাংলার পূজনীয় মা, পবিত্র মাটি, শ্রদ্ধেয় মানুষ, কিষান কিষানি, তোমাদেরকে জানাই কোটি কোটি প্রণাম। সেই
এই শ্রদ্ধার পদবী আমার সৌরভ কেন এখনো বাড়ি ফিরে আসছে না? হয়তো আর কোনোদিনই ফিরবে না বলে। গৌরব, গৌরব, আমাদের সব চেষ্টা বিফল হয়েছে দাদা। গৌরব, শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে আমরা যখন সুদীপ কাকাকে উদ্ধার করেছি তখন প্রতিমা কোর্টে সত্য কথাই বলবে, তাই আগে থেকেই শয়তানটা মেজদা জামিন করিয়ে নিয়েছে। ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে রে গৌরব। ঘরে ছেলে ঘরে ফিরে আসবে। আসবে না দাদা, আসবে না। তা যদি আসতো তাহলে থানা থেকে মেজদা বাড়িতে না এসে ওই চৌধুরী বেলায় গিয়ে উঠতো না। গৌরব, কি বলছিস কি বলছিস তুই? যা চিরন্তন সত্য তাই বলছি মা। এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি নীরব নিথর কেন বড়দা? কিছু বলো। সোনার বাংলার একটা সোনার ছেলে ধীরে ধীরে রাংতায় পরিণত হচ্ছে। এমন একটা জীবন্ত সত্যের মুখে দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদের ভাষা আমার মতো মূর্খ চাষার মানায় না রে গৌরব। দাদা, না না, আমি এর হাল ছাড়ব না। রক্তের বন্ধন এত সহজে ছিঁড়ে যেতে দেব না। আমি যাবো, আমি তার কাছে যে সামনাসামনি জিজ্ঞাসা করব। কি কি জিজ্ঞাসা করবি বাবা তুই? দাদার স্নেহ ভালোবাসা, ভাইয়ের শ্রদ্ধা, মায়ের তাদের কাছে পবিত্র হবি, মাতৃদুগ্ধ তার কাছে বিষাদ হলো কেন? সে তার শিক্ষা দিয়ে কি জানে না? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি। স্বার্থ লোভ আর আত্মসুখের নেশায় যে বধির হয়ে গেছে সে তোমার এই পবিত্র বাণী শুনতে পাবে না বড়দা। কিন্তু শুনতে যে তাকে হবেই রে গৌরব, নইলে যে মিথ্যে হয়ে যাবে আমার স্বপ্নের সাথ। প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি হয়ে যাব বিবাদ বিশ্বাসঘাতক। কি প্রতিশ্রুতি? হলেও আমার কিছু করার নেই বড়দা। আমার সিদ্ধান্তে আমি অটল। কি তোর সিদ্ধান্ত? ওই নষ্টা মেয়ে প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। মেজদা, তুমি যে কি বলছো তুমি নিজেই জানো না। জানি জানি, তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। তোর স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝিস না সৌরভ। একজন বিপদে পড়লে অন্যজন দূরে দাঁড়িয়ে হাসিস। একথা তুমি আমাকে যত খুশি বলো মেজদা, আমি কিছু মনে করবো না। কিন্তু মার বড়দাকে একথা বলে তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না মেজদা। শাট আপ! বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, আমি শুধু তোমার কথাগুলি তোমায় মনে করিয়ে দিচ্ছি। তুমিই তো একদিন বলতে বড়দা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান, আমাদের দু ভাইকে মানুষ করতে বড়দা যা করেছে সবই তার নিজের স্বার্থের কথা ভেবে। সৌরভ, সৌরভ, তুই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি বাবা? পাঁচটা গায়ের মানুষের চোখে যে মাটির ভগবান, যে ঝড় জল রোদ বৃষ্টি মাথায় করে সোনার ফসল ফলিয়ে তোদের দু ভাইকে মানুষ করলো, তোদের সুখের কথা চিন্তা করে যে ছেলেটা বিয়ে পর্যন্ত করলো না। করবে কেন? নিজে বিয়ে করলে আর ভাইদের বউগুলোকে ভোগ করবে কি করে? যা সৌরভ, তুই যা। তোকে আমি রক্তের বন্ধনে আর আটকে রাখবো না। গৌরবটা ছোট তো, তাই তোকে না বুঝে অনেক কিছু কথা বলে ফেলেছে ভাই। তাই ওর হয়ে তোর কাছে আমি হাতে ধরে ক্ষমা চাইছি ভাই। সিঙ্গেট করো না তো, অসহ্য লাগে। লাগবে তোরে ভাই, লাগবে। তুই তো আমার মতো ধুলো কাদা মাখা গরিব চাষা নয়। তুই যে ধনীর অট্ট এলাকায় থাকা লেখাপড়া যারা শিক্ষিত ছেলে, হয়তো একদিন তুই চাকরি পাবি আর আমরা অফিসার হয়ে থাকবি, আর আমরা তোর কাছে গিয়ে নত ভিক্ষা চাইবো ভাই। না বড়দা না, এই বাংলার গরিব কিষান কিষানির দল না খেয়ে শুকিয়ে মরবে, তবু কারো কাছে করুণা ভিক্ষে চাইবে না। সৌরভ, তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি বাবা, বড় লোকের মিথ্যে ছলনায় ভুলে তুই যেন দেবতুল্য দাদার মিথ্যে অপমান দিয়ে জন্মভূমির পবিত্র ভিটে মাটি ছেড়ে চলে যাস না বাবা, চলে যাস না। বাধা দিও না মা, বাধা দিও না, ওরাকে যেতে দাও। দেবতাকে ওই ভাষা অপমান করার পরে সেই দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। গৌরব, যাও নেতা যাও। এরপরে ওখানে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না, কারণ এই বাড়িতে আমার সমান অধিকার আছে। আর সেই অধিকারের জোরে
এই বাড়িতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি বর্দা, তোমার মনোনীত পাত্রী প্রতিমাকে আমি বিয়ে করতে পারবো না। প্রতিশ্রুতি চুলোই যাক মেজদা, কিন্তু তুমি তো তাকে ভালোবাসতে, তাহলে তাকে ঘিরে আগামী দিনে তোমার স্বপ্নের গোনা জাল কি? তাহলে তার চরিত্রহীনতার উত্তম স্রোতে ছিঁড়ে গেছে, তাই প্রতিমা নয় মেজদা, আগামী পরশু ধর্মদাস চৌধুরীর বোন টিনাকে আমি বিয়ে করছি। সৌরভ, পারলে যেও, তোমাদের নিমন্ত্রণ রইল, কেমন? মেজদা, গৌরব, কবি এসব কথা তোর মুখে কেন মা? আমি কি না না, ভুল কেন বলবে বর্দা? তুমি যে নীলকণ্ঠ, তাই নিঃস্বার্থ সমাজ সংসারে সব বীজ তুমি কণ্ঠে ধারণ করেছো। তার আমি পারলাম কই? তাই যদি আমি পারতাম, তাহলে কেন আমারই ভুলে সুখের স্বপ্ন দেখা এক অসহায় মেয়ের জীবন হাহাকারে ভরে গেল? এতে তো আমার কোনো দোষ নেই বর্দা, এসব আমার কোন প্রতিমার ভাগ্যের ফল। ভাগ্যের দোহাই দিয়ে নিজের ব্যর্থতাকে আমি কেমন করে ঢেকে রাখবো রে পলাশ? একটা স্বার্থপর মানুষের কুকর্মের দায় মাথায় নিয়ে আপনি নিজেকে কেন কষ্ট পাচ্ছেন বর্দা? সত্যিই তো, পলাশ তো ঠিক কথাই বলেছে। সেই বেঈমানটার কথা তুই ভুলে যা বাবা। কেমন করে ভুলে যাব মা? তাদেরকে যে আমি সন্তান স্নেহ করে পেটে করে মানুষ করেছি, সেই ভাইয়ের কথা। ভাই? কে ভাই? যে তোমার মতো দেবতার মাথায় তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে শয়তানের কোলে, তাকে তুমি ক্ষমা করলো, আমি কোনোদিন ক্ষমা করব না। গৌরব, তুমি ঠিকই বলেছো বাবা। আমাদের মতো এই সমাজের মানুষগুলোকে শুধু তুমি কেন, কেউ কোনোদিন ক্ষমা করবে না। তুমি ভুল বুঝেছো ঠাকুরপো, আমার গৌরবের বিচারে তোমাদের কোনো অন্যায় নেই। সেই জন্য তো মৃত্যুর ভয় উপেক্ষা করে ছুটে গিয়েছিল ধর্মদাস চৌধুরী বাড়িতে, বাগান বাড়িতে তোমাকে উদ্ধার করতে। তবু তো শেষের রক্ষা হলো না পলাশ। আমাদের কোন অপরাধে, কোন মহাপাপে ভেঙে খান খান হয়ে গেল আমাদের দেবতার মন্দির। এর জন্য আমি অপরাধী বর্দা, আমারই দোষে আজ আপনাদের জীবনের এই হাহাকার। আপনি আমাকে ক্ষমা করুন বর্দা, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা তোমরা কেন চাইবে বোন? ক্ষমা তো চাইবো আমি। তুমি কি বলছো বাবা? তুমি কেন ক্ষমা চাইবে? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে প্রতিশ্রুতি আমি যে কথা দিয়েছিলাম প্রতিমা হবে আমার এই বাড়ির বউ। না দাদা না, ভুলে যান বর্দা, ভুলে যান। যা কোনোদিন হবার নয় তা মনের মধ্যে মিথ্যে পুষে রেখে লাভ কি বর্দা? হ্যাঁ বর্দা, ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে তুমি আবার আগের মতো চাষের কাজে মন দাও। আপনি কি জানেন নতুন বিধি আছে চাষের উন্নতির জন্য চাষিদের সঙ্গে মিটিং করতে চলেছে? হ্যাঁ বাবা, আমিও শুনেছি। আবার নতুন করে বিডিও সব এসেছে, ঠিক তোমার মতো কৃষক দরদি। তারা ওই কৃষকদের মিটিং করে মাসে মাসে মাঠে মাঠে ফসল ফলাচ্ছে। সোনার ফসল তো ফলবেই কাকা। এই মা লক্ষ্মী ঘরে এসেছে, আলোয় ভরিয়ে দেবে আমার এই সোনার সংসার। এই মা লক্ষ্মীকে বরণ করে লক্ষ্মীর প্রতিমাকে ধীরে ধীরে লজ্জার অন্ধকারের মুখ লোকাচ্ছে। আমি কেমন করে এই লক্ষ্মী প্রতিমাকে লজ্জার হাত থেকে মুক্তি দেব মা? গৌরব, তুই নতুন ভাবে জীবন শুরু কর ভাই। আর এই সংসার তুই আলোয় ভরিয়ে দে প্রতিমাকে বিয়ে করে। বর্দা, রবি, মাগো, আমি কি কোনো ভুল কথা বলেছি মা? না না বাবা, তুই কোনো ভুল কাজ করিসনি। ওরে তুই যে মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। আমি ভগবান হতে চাই না, আমি মাটি মায়ের অবধ সন্তান।
আমি তোদের দুজনের কাছে করে জোরে জানতে চাই, তোরা বল এই বিষয়ে তোদের মত কি? দেবতার আদেশের ওপর আমার আর কিছু বলার নেই বড়দা। প্রতিমা তুমি বলো। তাহলে শুভ কাজে আর দেরি কেন? সকলের পূর্ণ করতে আগামী সোমবারই হবে প্রতিমা আর গৌরবের বিয়ে।